আসসালামু আলাইকুম। ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। যদিও আসলে এই করোনা ভাইরাসের আক্রমণের সময়ে ভালো থাকা কারো পক্ষে আসলে সম্ভব না। অনেকটাই আমরা আসলে আতঙ্কিত হয়ে আছি। যদিও বলা হচ্ছে যে আতঙ্ক না, আসলে সতর্কতা প্রয়োজন। তোমরা কি ভেবে দেখেছো যে এখন এই করোনা সংক্রমণকালে সব কিছুই কিন্তু প্রায় স্থবির হয়ে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। কিন্তু এমন একটি জায়গা আছে যে জায়গায় আসলে আমাদেরকে অন্তত একদিন না হলেও সপ্তাহে কোনো না কোনো দিন কোনো কারণে আমাদেরকে বের হতে হয়। তোমরা কি গেস করতে পারছো সে জায়গাটি কোনটি হতে পারে? হ্যাঁ, বাজার। বাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য আমাদের কোনো না কোনো দিন আমাদের সেখানে যেতেই হচ্ছে। এবং এই করোনা মহামারীর সময়ও আমাদের এই প্রয়োজনীয় দ্রব্যগুলোর জন্য সীমিত আকারে হলেও বাজারগুলোকে চালু রাখা হয়েছে। এবং আমি আজকে তোমাদেরকে বাজারের একটি অংশ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে একটি ফার্ম অর্জন করে তা দেখাবো। তাহলে আজকে আমাদের বিষয়টি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয়। আমরা প্রথমেই যেটি মনে রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আসলে আমরা বলতে কি বুঝি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং অবশ্যই যে দ্রব্যটি কেনা বেচা হবে সেটি সমজাতীয় হবে, অর্থাৎ একই ধরনের দ্রব্য সেখানে কেনা বেচা হবে এবং দ্রব্যের যে মূল্যটি সেটি অনেকটাই পূর্ব নির্ধারিত হবে এবং এই দ্রব্য এবং দ্রব্যের মূল্য সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার সম্যক জ্ঞান থাকতে হবে। তাহলে বলা যাচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীন মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিভাবে ভারসাম্য অর্জন করবে। ভারসাম্য কখন অর্জিত হয়? সাধারণত একজন উৎপাদনকারী বা একটি ফার্মের মূল টার্গেটই হচ্ছে তার প্রফিটটাকে কিভাবে সে ম্যাক্সিমাইজ করবে, অর্থাৎ তার যে পরিমাণ ব্যয় হচ্ছে, তার মোট যে পরিমাণ ব্যয় হচ্ছে তা থেকে তার মোট আয় অনেক বেশি পরিমাণে হবে, সেটাই হচ্ছে তার মূল টার্গেট। তাহলে প্রত্যেকটি বিক্রেতা বা উৎপাদনকারী বা ফার্ম তখনই তার ভারসাম্য বা কাম্য অবস্থায় পৌঁছাবে যখন তার মোট আয় তার মোট ব্যয়ের চেয়ে অনেক বেশি হয়। তার মানে হচ্ছে সেই অবস্থাটিকে আমরা বলতে পারি ভারসাম্য অবস্থা। এই ভারসাম্য তাহলে কি সবসময় একটি ফার্ম অনেক বেশি মুনাফা অর্জন করবে? আসলে কিন্তু তা না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বল্পকালে একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, আবার এমনও সিচুয়েশন হতে পারে যে দেখাই যাচ্ছে যে ফার্মটির ক্ষতি হচ্ছে, তারপরও ফার্মটি তার উৎপাদন চালিয়ে যাবে। এবং এই সব বিষয় নিয়েই হচ্ছে আমাদের আজকের আলোচনায় ফিরে যায়। আবার ভারসাম্যের যে শর্ত রয়েছে সেখানে শর্ত হচ্ছে মূলত দুটি। প্রথম যে শর্তটি সেটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত। দেখতে পাচ্ছ তোমরা, প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ এই শর্তগুলো আমার লাগবে। কি শর্তটি? MR ইকুয়াল টু MC, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। বাংলায় যদি আমরা বলি প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে পর্যাপ্ত শর্ত, অর্থাৎ এই এতটুকু পরিমাণ শর্ত আমার যথেষ্ট। পর্যাপ্ত মানে হচ্ছে ঠিক যথেষ্ট, আমার এতটুকু শর্ত ভারসাম্য অর্জন করতে লাগবেই। কি হবে সেটি? ভারসাম্য বিন্দুতে, অর্থাৎ যে জায়গায় ফার্মটি ভারসাম্য অর্জন করবে সেই বিন্দুটিতে MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল। আমরা যদি আরেকটু সহজভাবে জিনিসটি মনে রাখতে চাই তাহলে এভাবে মনে রাখবো যে MC রেখার ঢাল, অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। এই দুটি শর্ত যখন পালিত হয়ে যাবে আমাদের মূল বিষয়টি আসলে হচ্ছে গড় আয় রেখার অবস্থান, অর্থাৎ AC কার্ভের অবস্থান দিয়েই হচ্ছে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে নাকি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে নাকি ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, এই কন্ডিশনটি দেখা যাবে। তাহলে দেখি আমরা প্রথম যে অতিরিক্ত শর্তটি সেটি হচ্ছে P ইকুয়াল টু AC, অর্থাৎ
দ্রব্যের যে দামটি নির্ধারিত হবে সেটি অবশ্যই গড় খরচের সমান হবে, এবং যখনই দ্রব্যের দামটি গড় খরচের সমান হবে তখনই সেখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথম যে অতিরিক্ত শর্তটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে P ইকুয়াল টু এসি, অর্থাৎ যখন দ্রব্যের দাম গড় খরচের সমান হবে ওই অবস্থায় কি হবে, ওই অবস্থায় একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তার মানে P ইকুয়াল টু এসি যখন হচ্ছে তখনই একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ওকে, অর্জন করবে। এখন সেটি কিভাবে, আমরা একটা চিত্র দিয়ে বিশ্লেষণ করি। স্বাভাবিক মুনাফার চিত্রের জন্য প্রথমেই আমরা কি লম্ব অক্ষ আঁকবো, এরপর ভূমি অক্ষ। ভূমি অক্ষে কিউ দ্বারা ভূমি অক্ষটিকে আমরা ডিনোট করব, এখানে 0, এবং লম্ব অক্ষ যেটা সেখানে থাকবে পি আর সি, অর্থাৎ দ্রব্যের দাম, আর দিয়ে হচ্ছে রেভিনিউ বা আয়, সি দিয়ে হচ্ছে কস্ট বা খরচ বা ব্যয়। তাহলে দাম অথবা ব্যয় এভাবে আমরা লিখতে পারি। আর এই কোয়ান্টিটি বা পরিমাণটা হচ্ছে দ্রব্যটি উৎপাদন, খেয়াল করে দেখো, উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ। দেখতে পাচ্ছ? ওকে, আবার বলছি, লম্ব অক্ষে দ্রব্যের দাম বা খরচ দেখানো হচ্ছে এবং ভূমি অক্ষে দ্রব্যটির উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ দেখানো হচ্ছে। এখন আমরা মূল চিত্রে ফেরত আসি। ঠিক ভূমি অক্ষের সমান্তরাল করে একটি রেখা আঁকি আমরা। একেবারে ফ্রি হ্যান্ড আঁকা যাবে, কেউ চাইলে তোমরা স্কেল দিয়েও করতে পারো, তবে অবশ্যই চিত্র সবসময় পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে অবশ্যই। সমান্তরাল যে রেখাটাকে টানলাম সেটাকে আমরা নাম দিই পি নট, অর্থাৎ এটি হচ্ছে প্রাথমিক দাম বা যে দামটাকে নির্ধারিত হয়ে আছে। এখানে একটা কন্ডিশন ফিল আপ হবে যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হয়, পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। দেখতে পাচ্ছ? পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর মানে হচ্ছে দ্রব্যের যে দামটি সেটি এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়ের সমান হবে এবং সেটি এমআর বা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়ের সমান হবে। এখন আমরা একটা একটা করে শর্ত কিভাবে পূরণ করব সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। আমাদের প্রথম যে মনে করে দেখো, প্রথম আমি বলেছিলাম প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটি ছিল যে এমআর ইকুয়াল টু এমসি, তার মানে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হবে। এখন দেখো তো এই চিত্রটিতে আমরা এমআর কিন্তু পেয়ে গেছি। এমআর হচ্ছে এই রেখাটি, ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি। তাহলে আমাদেরকে কি খুঁজে নিতে হবে, এমসি রেখা কিভাবে হবে। খেয়াল করে দেখো, পর্যাপ্ত শর্তেই আমরা বলেছি যে হচ্ছে খুব সহজ করে যখন আমি বললাম সেখানে আমি বলেই দিয়েছি যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। তার মানে আমি কিন্তু খুব ইজিলি এখন এমসি রেখা আঁকতে পারি, তাই না? দেখো তো, এমআর রেখা আমি পেয়ে গেছি, আমি বলছি এমসি রেখা নিচের দিক থেকে একেবারে ফ্রি হ্যান্ড নিচের দিক থেকে ছেদ করে উপরে যে রেখাটি উঠে যাবে সেটি হচ্ছে এমসি রেখা বা মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় বা খরচ রেখা। দেখো আমার কিন্তু পর্যাপ্ত এবং প্রয়োজনীয় দুটো শর্ত এখানে ফিল আপ হয়ে গেছে। আবারও বলছি, প্রয়োজনীয় শর্তটি ছিল হচ্ছে এমসি ইকুয়াল টু এমআর হবে। দেখো তো এই যে বিন্দুটা, এই যে যেখানে ছেদ করেছে এমআর রেখা এবং এমসি রেখা যেখানে ছেদ করেছে, এই বিন্দুটিতে কিন্তু এমআর এবং এমসি সমান। এটা একটা নাম দিলাম এ।
দেখতে পাচ্ছ এখানে দুটো শর্ত কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আমার একটা কিন্তু রেখা আমি এখনো আঁকিনি। খেয়াল করে দেখো, আমি প্রথম যে অতিরিক্ত শর্তটি লিখেছি সেখানে বলেছি যে হচ্ছে P = AC, তার মানে আমাকে এসি কার্ভ আঁকতে হবে। তাহলে এসি কার্ভ কোথায় কিভাবে আঁকবো? খেয়াল করে দেখো, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে এসি রেখার অবস্থানের উপরেই হচ্ছে গিয়ে ফার্মের ভারসাম্যের অবস্থাটা নির্ধারিত হয়। তাহলে P = AC যদি হয়, আমার এসিটা এমনভাবে আঁকবো যেখানে আমার এই P যেখানে আছে সেটাকে ছেদ করবে। খুব সহজভাবে দেখো আমি কিভাবে আঁকছি, এরকম ছেদ করে একটি রেখা আঁকছি। এখান থেকে এই বিন্দুটিকে টাচ করে আমি এভাবে যাব, নাম দিলাম এসি। এবার দেখো তো এসি কার্ভ আমরা পেয়ে গেছি কিনা। আমরা এমসি পেয়েছি, এসি পেয়েছি, এমআরও পেয়েছি। যে বিন্দুটিতে সবগুলো রেখা ছেদ করেছে সেটি হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে এই ভারসাম্য বিন্দু থেকে আমরা কোয়ান্টিটি লাইন, অর্থাৎ যেখানে পরিমাণের যে রেখাটি আছে সেই রেখাটিকে টেনে নিয়ে যাব এবং নাম দিব Q0। এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এই অবস্থায় ভারসাম্য দাম আমরা দেখতে পাচ্ছি OP0, আর ভারসাম্য পরিমাণ দেখতে পাচ্ছি OQ0। একটু ভালো করে যদি চিত্রটি খেয়াল করো, দেখতে পাবে যে এখানে যে শর্তগুলো পালিত হয়েছে এই সবগুলোই কিন্তু আসলে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ যে দুটো শর্ত প্রথমে ছিল প্রয়োজনীয় এবং পর্যাপ্ত, দুটো শর্ত তো ফিল আপ হয়েছেই, অতিরিক্ত যে শর্ত P = AC সেটিও কিন্তু এই চিত্রে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। তার মানে হচ্ছে এই চিত্রটি হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র। ঠিক আছে, পরবর্তীতে আমরা যে দুটো চিত্র নিয়ে আলোচনা করব, এর একটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয় এবং পরবর্তীতে ক্ষতি স্বীকার করে একটি ফার্ম কেন তার উৎপাদনটিকে চালিয়ে যাবে সেই চিত্রটি। তোমরা যদি এই চিত্রটি ভালো করে বোঝো তাহলে দেখবে যে বাকি যে দুটো চিত্র আমি স্টেপ বাই স্টেপ করাবো সেগুলো বুঝতে অনেক বেশি সহজ হবে। একটি কমন বিষয় আছে যে জিনিসটি আমি পরবর্তীতে যখন আঁকবো তোমাদেরকে বলে নিব। আমি এটা একটু মুছে ফেলি, ঠিক আছে? ওকে, আমার প্রথম যে কন্ডিশনটি ছিল অতিরিক্ত, অর্থাৎ প্রথম কেসটি ছিল আমার স্বাভাবিক মুনাফার কেস। এবার সেই প্রথম যে দুটো শর্ত ছিল প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সেম থাকবে, শুধু অতিরিক্ত শর্ত আমরা সেকেন্ডটাকে দেখব যে এখন যে চিত্রটি আঁকবো সেখানে P > AC ফুলফিল হয়েছে কিনা। আবার আমরা ঠিক আগের চিত্রের মতো একেবারে হুবহু কিছু অংশ একেবারে তিনটা চিত্রেই সেম হবে। P কি ছিল? P আর C, এটা ছিল Q, অর্থাৎ একটু রিকল করে দেখো, দাম অথবা ব্যয় দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে উৎপাদন বা বিক্রয়, কারণ একজন উৎপাদনকারী বা একজন ফার্মের মালিক উৎপাদনটা করেই হচ্ছে বিক্রয়ের জন্য। তাহলে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, এই অবস্থাটা একেবারে তিনটা চিত্রেই সেম। এবং আরো একটি মজার ব্যাপার আছে যে তিনটি চিত্রেই আমি একটা স্টেপ দেখিয়ে দিব, যে স্টেপে তিনটা চিত্রে তোমাদেরকে সেম করে আঁকতে হবে। দেখো, ঠিক আগের চিত্রের মতোই আমরা ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকবো এবং ঠিক আগের চিত্রের মতো এটার নাম দিব P0। কন্ডিশনটা কি ছিল? P = AR = MR, একেবারে হুবহু সেম। আরো একটি একেবারে কমন যে চিত্রটি প্রত্যেকটা চিত্রেই আছে সেটি হচ্ছে ওই যে আমার শর্তগুলো ফিল আপ হচ্ছিল প্রয়োজনীয় এবং পর্যাপ্ত, সেই শর্তগুলো। সেই শর্ত অনুযায়ী আমরা এমসি কিভাবে পেয়েছিলাম? P
এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে যাবে। সিমিলার, একেবারে সেম এমসি। ঠিক আছে, এই জায়গাটায় দেখো ওই শর্তটি ফিল আপ হওয়ার জন্য আমরা ভারসাম্যের শর্তে পেয়েছিলাম যে এমসি ইকুয়াল টু এমআর। তাহলে ভারসাম্য বিন্দুটির নাম ঠিক আগেরটার মতোই, নাম দিই হচ্ছে এ। এখান থেকে আমরা নিচে কোয়ান্টিটি লাইন আঁকবো, ঠিক ছেদবিন্দু থেকে নিচের দিকে, ঠিক আগের চিত্রের মতো। যেহেতু প্রথম চিত্রটিতে আমরা কোয়ান্টিটি বা পরিমাণটা দিয়েছিলাম কিউ নট, এই চিত্রে দিব কিউ ওয়ান। ঠিক আছে, খেয়াল করে দেখো আমরা কিন্তু বলেই রেখেছি প্রথম থেকে যে এসি রেখা অর্থাৎ গড় খরচ রেখার অবস্থান দিয়ে ফার্মের মুনাফার পরিমাণটি নির্ধারিত হবে। তার মানে হচ্ছে এসি রেখা কোথায় হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে যেহেতু বলাই হচ্ছে যে পি গ্রেটার দেন এসি, অর্থাৎ আমার যে পিটি আছে অর্থাৎ যে দামটি নির্ধারিত হয়ে আছে সেটি অবশ্যই এসি রেখার উপরে অবস্থান করবে। তার মানে এসি রেখা কোথায় যাবে? হ্যাঁ, এসি রেখা যাবে নিচে। ঠিক এখান থেকে একেবারে ফ্রি হ্যান্ড এরকম করে একটি রেখা উপরে টেনে নিয়ে যাবে, নাম কি দিব? এসি। এটাই হচ্ছে এসি রেখা। এখন দেখো এসি রেখা কিন্তু আমরা পেয়ে গেছি। এসি রেখা যেহেতু পেয়ে গেছি, এখন অতিরিক্ত যে শর্তটি পি গ্রেটার দেন এসি আমরা কিভাবে পাচ্ছি খেয়াল করে দেখো। এই যে বিন্দুটি, এটি কিন্তু কোয়ান্টিটি লাইনকে ছেদ করে গেছে, আমরা এটার নাম দেই ই। ঠিক আছে, ই বিন্দু থেকে টেনে প্রাইস লাইনে একটি রেখা টেনে নিয়ে যাব, নাম দিলাম P1। এই যে এখানে একটি প্রাইস ছিল, এখানে একটি প্রাইস হয়েছে নতুন P1, দেখতে পাচ্ছ? ওকে, খেয়াল করে দেখো এই যে অংশটুকু, এই অংশটুকু, এটাকে হাইলাইট করার জন্য আমরা এমন করে কিছু বিন্দু দিব। এই পুরোটা বক্স একেবারে আলাদা করে ফেললাম। এর কারণ হচ্ছে যখন আমি বিশ্লেষণে যাব তখনই বুঝতে পারবে কেন আমি এটাকে হাইলাইট করেছি। একটু খেয়াল করে দেখি তো আমাদের শর্তগুলো ফিল আপ হয়েছে কিনা। আমরা আবার একটু মনে করি, প্রথম যে প্রয়োজনীয় শর্ত ছিল সেটি হচ্ছে এমসি ইকুয়াল টু এমআর। দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। দুটি শর্ত ফিল আপ হয়েছে। 3 নাম্বার যে শর্তটি অতিরিক্ত সেটি ছিল পি গ্রেটার দেন এসি, অর্থাৎ আমার যে পিটি নির্ধারিত হয়েছে, যে দামটি নির্ধারণ করা হয়েছে সেটি এসি রেখার চেয়ে বেশি বা এসি রেখার উপরে অবস্থান। দেখতে পাচ্ছ এসি রেখার নিচে এবং প্রাইস লাইন কিন্তু এখানে প্রাথমিক যে প্রাইস লাইনটি সেটি ছিল উপরে, এটা না এটা। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে অতিরিক্ত মুনাফা অর্জিত হয়েছে। এটা কিভাবে একটু খেয়াল করে দেখো। আমরা যখন মুনাফা বের করি, আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে মুনাফা বের করার সময় মোট আয় থেকে মোট ব্যয়কে বাদ দিতে হবে, অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ মোট আয় কতটুকু অর্জিত হয়েছে তার থেকে মোট ব্যয় কতটুকু হয়েছে তা বাদ দিলে আমরা প্রফিট বা মুনাফা পাবো। মুনাফাটাকে দেখানো হয় এমন করে। তাহলে এই জিনিসটা পাওয়ার জন্য আমরা এখানে কিভাবে পাবো টোটাল রেভিনিউ কোনটা? খুব সহজ একটা সিস্টেম, সেটা হচ্ছে আমার যেখানে এআর থাকবে, যেই লাইনে এআর কে আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিব। খেয়াল করে দেখো, এআর কে কোয়ান্টিটি দিয়ে, এআর ইকুয়াল টু কোয়ান্টিটি সমান সমান টিআর। তাহলে এখানে আমার এআর ইনটু কোয়ান্টিটি কোনটা? এআর হচ্ছে এখানে, তাই তো? তাহলে ও পি নট, খেয়াল করে দেখো, ও পি নট ইনটু এই যে ও পি নট ইনটু কিউ, কিউ কোনটা আমার? এ কিউ ওয়ান, এ কিউ ওয়ান, এ পুরোটা। তাহলে আমি এখানে পাচ্ছি ও পি নট এ কিউ ওয়ান। দেখো তো এই ঠিক আমি যা এখানে পেয়েছি পুরোটা বক্স তাই কিনা দেখো, ও পি নট এ কিউ ওয়ান। ঠিক আছে, তাহলে আমি টোটাল রেভিনিউ কিন্তু পেয়ে গেছি। ঠিক এমন করেই আমি এখন টোটাল কস্টটা বের করবো। খেয়াল করো এখানে
টোটাল কস্টের সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। এখানে এসি কোথায়? এই দেখো, এসি হচ্ছে ঠিক এই জায়গাটা এসি। তাহলে এসি ইন্টু কিউ। এসি কত এখানে? ও পি ওয়ান ইন্টু কিউ। তাহলে কিউটা এখানে কত? ই কিউ ওয়ান সমান সমান ও পি ওয়ান ই কিউ ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে এখন আমি কি করব? ওই সূত্র অনুযায়ী টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটাকে বাদ দিয়ে আমি মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে এই পুরোটা আমি কার থেকে বিয়োগ করব? এখান থেকে এটাকে বাদ দেব। বাদ দেওয়ার পর যে অংশটা পাবো সেটাই হচ্ছে আমার অতিরিক্ত মুনাফা, বা মুনাফা আমার কতটুকু হয়েছে কিংবা মুনাফা হচ্ছে কিনা সেটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। আমি একটু এই অংশটুকু মুছি, যেহেতু আমি তোমাদেরকে এখানে দুটো বিয়োগ করে দেখাবো যে কিভাবে আমি অতিরিক্ত মুনাফাটি পেয়েছি। এবং অতিরিক্ত মুনাফা যখন তোমাদের পরীক্ষাতে আমরা প্রশ্নগুলো করি তখন আমরা বের করতে দেই যে মুনাফাটা বের করো, এবং মুনাফা বের করার পরে বলি যে হচ্ছে মুনাফাটা কোন ধরনের সেটাকে ব্যাখ্যা করতে হবে। এখন তুমি যদি এটা বুঝে যাও যে আমি কোত্থেকে বের করবো বা কি প্রসেস ডিওরে আমি বের করব, তাহলে খুব ইজিলি যে কোনো নিউমেরিক্যাল এক্সাম্পল থাকলেও, আমি অ্যালফাবেটিক্যালি দিয়েছি, যদি নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া থাকে তাহলেও তোমরা খুব সহজে সেখান থেকে মুনাফাটা বের করে নিতে পারবে। তাহলে আমি ফিরে আসি এখানে, আমি টিআর পেয়েছি, টিসি পেয়েছি, তাহলে আমি এখন মুনাফায় ফেরত যাই। মুনাফাটা তাহলে কি হবে? ও পি নট এ কিউ ওয়ান, ও পি নট এ কিউ ওয়ান, এটা কি ছিল? টিআর মাইনাস টিসি আনবো। টিসি কোথায় দিয়েছিলাম? আমি টিসি এখানে বের করেছি, দেখো এর আগে প্রসিডিউর দেখিয়েছি। ও পি ওয়ান ই কিউ ওয়ান, ওকে, ও পি ওয়ান ই কিউ ওয়ান। ঠিক আছে, এই দুটোকে আমি বাদ দিয়েছি। কোত্থেকে? আবার একটু আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে টিসি, ওকে। দুটো বিয়োগ করার পর যা পাবো সেটা হচ্ছে আমার প্রফিট বা মুনাফা। আরেকটা সহজ সিস্টেম আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যখন জ্যামিতির মতো এই পুরোটা যে বক্স থাকবে, এই পুরোটা বক্স হচ্ছে তোমার টোটাল রেভিনিউ বা মোট আয়। পুরোটা বক্স কি? ও পি নট এ কিউ ওয়ান আছে এখানে, এই যে ও পি নট এ কিউ ওয়ান। এবং পরবর্তী এই যেটাকে আমি হাইলাইট করেছি, এটাকে যদি আমি বাদ দিই তাহলে যে অংশটা থাকে সেটা হচ্ছে টোটাল কস্ট। এভাবে মনে রাখাটা আরো সহজ। তাহলে ও পি ওয়ান ই কিউ ওয়ান, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো বাদ দেওয়ার পর খেয়াল করে দেখো তো, আমি যেখানে হাইলাইট করেছিলাম, আমি শুরুতেই বলেছিলাম যে আমি হাইলাইট করেছি একটা কারণে, যেটা তোমাদেরকে পরবর্তীতে সাহায্য করবে। তাহলে হাইলাইট অংশটি কি দেখো তো? পি নট পি ওয়ান, হাইলাইট অংশটি হচ্ছে পি নট পি ওয়ান, পি নট পি ওয়ান এ ই। আবার দেখো পি নট পি ওয়ান এ ই। এই যে বাকি অংশটুকু রয়ে গেছে, যদি আমরা এভাবে বলি যে একটি বক্স আছে, পুরো বক্সটির এতটুকু অংশ আমি কেটে ফেলে দিলাম, আর বাকি যে উদ্বৃত্ত বা বাকি অংশটুকু থাকলো উপরে, সেই অংশটি হচ্ছে আমার মুনাফা। এবং এই মুনাফাটি হচ্ছে অনেক বেশি, এবং এজন্যই এই কন্ডিশনটা এখানে ফিল আপ হয়েছে যে অস্বাভাবিক মুনাফা এখানে একটি ফার্ম অর্জন করছে। তাহলে আমরা অস্বাভাবিক মুনাফা, যে মুনাফাটি আমরা বের করলাম সেটা হচ্ছে এখানে। আমরা যখন কোনো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিব তখন খুব ইজিলি তোমরা দেখতে পাবা যে হচ্ছে এখানে যে সংখ্যাটি বের হয়ে আসবে সেটি আসলে যে দামটি নির্ধারিত হয়েছে তার চেয়ে অনেক বেশি, অর্থাৎ যতটুকু খরচ হয়েছে তার চেয়ে অনেক বেশি তার দাম নির্ধারিত হয়েছিল, এবং এই কারণেই সেই ফার্মটি সেই অবস্থায় অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফার চিত্র। পরবর্তীতে আমি যে শর্তটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কখন একটি ফার্ম তার ক্ষতি হচ্ছে জেনেও উৎপাদনটিকে চালিয়ে যাবে। এবং সেক্ষেত্রেও আমি বলেছি যে তোমাদের তিনোটা চিত্রে একটি কমন সিনারিও আছে যেগুলো তোমরা একেবারে হুবহু কপি করতে পারো। আমি আবারও আঁকছি, তৃতীয় চিত্রে আমরা ফেরত যাচ্ছি। তৃতীয় চিত্রটি হচ্ছে আমি কখন ক্ষতি স্বীকার করে উৎপাদনটিকে চালিয়ে যাব। আমি এগুলো মুছে দিচ্ছি, আমি 3 নম্বর চিত্রে চলে যাচ্ছি। পেন্সিল অবশ্যই রাখবে এবং সঙ্গে ইরেজার
কারণ চিত্রগুলো পেন্সিল দিয়ে যদি না আঁকো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু নম্বর কাটা যাবে, কারণ সব চিত্রই পেন্সিল দিয়ে অবশ্যই আঁকতে হবে। এবং আমি এখানে ফ্রি হ্যান্ড আঁকছি, তোমরা চেষ্টা করবে স্কেল এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পাস এবং কাঁটা ব্যবহার করতে, তাহলে কি হবে সেখানে মাপগুলো একেবারে পারফেক্ট হবে। এখন 3 নাম্বার যে ব্যাপারটি ছিল সেটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন। আমরা শর্তগুলো আবার ফিল আপ করি একটা একটা করে সেম ভাবে। সেম ভাবে দেখো এই জায়গায় পি আর সি অর্থাৎ দাম বা ব্যয়, এবং এখানে হচ্ছে কিউ, তার মানে ঠিক একেবারে প্রথম দুটো চিত্রের মতোই উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণ। দেখতে পাচ্ছ? আচ্ছা, বিক্রয়ের পরিমাণ। আমি বলেছি হুবহু তিনটি চিত্রে কমন কিছু ব্যাপার আছে। সেটা কি? ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা, এবং সেটা নাম দিয়েছিলাম কি? পি নট। এবং কন্ডিশনটা কি ছিল? পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এতটুকু পরিমাণ একেবারে সেম। শর্তগুলোতে যাই। প্রথম শর্ত ছিল এমসি ইকুয়াল টু এমআর অথবা এমআর ইকুয়াল টু এমসি। তাহলে এমসি কিভাবে গেছিলাম? এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যে রেখা যাবে সেটি হচ্ছে এমসি রেখা। তাহলে এতটুকু পরিমাণ আমার শর্ত ফিল আপ হয়ে গেছে। এখানে একটি বিন্দু আছে। 3 নাম্বার চিত্রটিতে একটু তোমাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে যদি চিত্রটি পারফেক্টলি তুমি আঁকতে না পারো তাহলে তুমি ব্যাখ্যাও ঠিকভাবে দিতে পারবে না। এই জায়গাটাতে আমি যে বিন্দুটি পেয়েছি এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এর আগে আমি দুটো চিত্রে নাম দিয়েছি এ, এখন আমি এই চিত্রে এই বিন্দুটাতে নাম দিই ই। আগে দুটোতে ছিল এ, এই জায়গায় ই। এখান থেকে আমি প্রাইস লাইনে একদম খুব সহজে টেনে নিচে নিয়ে যাব। প্রথম দুটো চিত্রে পরিমাণ একটাতে ছিল কিউ নট, এরপর কিউ ওয়ান, আর এখন এটার নাম দিব কিউ টু। এখন আমার যে শর্তগুলো সেগুলো আমার দুটো শর্ত ফিল আপ হয়েছে, কিন্তু 3 নাম্বার যে শর্তটা আমি এক্ষুনি বললাম যে কখন একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, এবং সেই কন্ডিশনটা হচ্ছে এভারেজ কস্ট অর্থাৎ এসি গ্রেটার দেন পি, অর্থাৎ দামের চেয়ে এসি যখন বেশি হবে সেই অবস্থায় দামটা যদি এভারেজ ভেরিয়েবল কস্ট অথবা গড় পরিবর্তনীয় খরচ, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য যে পরিবর্তনশীল খরচগুলো হয় সেই খরচগুলো যদি গড়ে যত হয় তত যদি যে দামটা নির্ধারিত হচ্ছে সেই দামের চেয়ে কম হয়, তাহলে একটা ফার্ম ক্ষতি হচ্ছে জেনেও উৎপাদন চালিয়ে যাবে। কারণ হচ্ছে স্বল্পকালে একটি ফার্মকে তার যে স্থির খরচ সেটাকে অবশ্যই বহন করে যেতে হয়, এবং এই স্থির খরচগুলো একেবারে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে বলা যায় যে এস্টাবলিশমেন্ট চার্জ হিসেবে ব্যবহৃত হয়, যার কারণে এই খরচগুলিকে কখনোই ইগনোর করা যায় না। অর্থাৎ ফিক্সড কস্টটাকে চালিয়ে যাওয়ার জন্যই হচ্ছে একটি প্রতিষ্ঠান তার ক্ষতি হচ্ছে জেনেও তার প্রতিষ্ঠানের ব্যবসাটিকে বা উৎপাদনটিকে চালিয়ে যাবে। তাহলে এই শর্তটিকে ফিল আপ করার জন্য আমরা বলেছিলাম যে এসি রেখার অবস্থান দিয়ে আসলে মুনাফা বা ক্ষতি নির্ধারিত হয়। তাহলে আমরা কিন্তু এখানে এমসি পেয়েছি, হ্যাঁ এমআর পেয়েছি, কিন্তু এসি কিন্তু আমরা এখনো আঁকিনি। তাহলে এসি কোথায় আঁকবো? সবচেয়ে আগে নির্ধারণ করতে হবে এসিটা কিভাবে হবে। একটু খেয়াল করে দেখো, আমি যে কোয়ান্টিটি লাইনটি এঁকেছি এবং ভারসাম্য বিন্দুটিকে ছেদ করেছে, সেখান থেকে খুব আস্তে আস্তে এরকম করে করে একটু উপরে একটা রেখা টানবো। এই যে এখানে একটা বিন্দু দিব, নাম দিলাম ডি, ঠিক আছে? এই জায়গাটা ঠিক এই বিন্দুটাকে ছেদ করে এমন করে একটি রেখা টানবো, এই বিন্দুটিকে ছেদ করে। এইটাই হচ্ছে এসি, এভারেজ কস্ট। এই যে বিন্দুটি আছে এখান থেকে টেনে আমি প্রাইস লাইনে একটি রেখা টানবো, নাম দেই P2। আমি এই লাইনটি একটু মুছে ফেলছি, তোমরা এর আগে দেখেছো এখানে কি লিখেছি, আমি একটু স্পষ্ট করার জন্য এটাকে ঠিক করে দিলাম P2। তার মানে এখানে আমি একটা নতুন দাম পেয়েছি। আমি এবার একটু শর্ত দিতে ফেরত যাই আবার,
বলছে যে এসি গ্রেটার দেন পি, তার মানে আমার যে পিটি ছিল, মানে পিটাকে সবসময় মনে রাখবে, এই পি বলা হচ্ছে প্রাথমিক যে দাম, অর্থাৎ পি নট যেখানে ছিল, এই পি নটের অবস্থান কিন্তু এসি কার্ভের মাধ্যমে আমরা যে নতুন দাম পেয়েছি পি টু, এই পি টু এর নিচে। তার মানে আমার কিন্তু খরচ হয়েছে গড়ে অনেক বেশি। দেখো কোথায় খরচ রেখা, কিন্তু এখানে উপরে, নিচেও না, ট্যানজেন্ট বিন্দুতেও না। তার মানে হচ্ছে এই কন্ডিশনটাতে আমি যদি দামটা ওপি নট রাখি আগের মতো, আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমার দামটা নতুন দাম নির্ধারিত হয়েছে ওপি টু, কারণ আমার খরচ হয়েছে এই জায়গাটায়। অর্থাৎ যেখানে যে কার্ভটি থাকবে সেখানে বরাবর আমার যে প্রাইস লাইনটি থাকবে, সেই প্রাইস লাইনের যে বিন্দুটি সেটি হচ্ছে আমার প্রাইস। তাহলে এসি যখন আমি পেয়ে গেছি, তার মানে এতটুকু পর্যন্ত কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এখানে আমার কি হচ্ছে? এখানে আমার ক্ষতি হচ্ছে। এই অবস্থায় যদি উৎপাদন করি তাহলে আমার ক্ষতি হবে। খুব সহজে বলা যাচ্ছে, যখন আমার গড় খরচ আমার গড় আয়ের চেয়ে উপরে বা বেশি হবে, তখনই আমার ক্ষতি হচ্ছে, কারণ এ আর হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়। এখন আমার এভিসি বা গড় পরিবর্তনশীল যে খরচটি রয়েছে, সেই খরচটি যদি আমি এখন যে দামটি নির্ধারিত আছে, অর্থাৎ আমার প্রাথমিক যে দামটি আছে, সেই দামটির চেয়ে যদি আমার গড় পরিবর্তনশীল খরচটা কম হয়, তাহলেই হচ্ছে একটি ফার্ম তার উৎপাদনটিকে চালিয়ে যাবে। অর্থাৎ এতটুকু যদি সে পূরণ করতে পারে, তবেই সে প্রতিষ্ঠানটিকে চালু রাখবে। তাহলে আমরা এখন এবিসি দেখব। দেখো শর্তটিকে একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে এসি যেহেতু পি এর উপরে ছিল, তার মানে এবিসি যাবে পি এর নিচে দিয়ে। খুব ইজিলি দেখো, একেবারে ফ্রি হ্যান্ড এমন করে একটি রেখা টেনে দিয়েছে, নাম দিলাম এ ভি সি, বা এটি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় খরচ রেখা। ছেদ করে গেছে এই জায়গায়, দেখো কোয়ান্টিটি লাইনকে এটা কিন্তু ছেদ করেছে। এখানে আমি একটা নতুন বিন্দু নাম দেই এফ। এখন দেখো এই এফ থেকে আমি টেনে প্রাইস লাইনে একটি রেখা টানবো এবং নতুন নাম দেই P3। অর্থাৎ এখানে আরেকটি দাম নির্ধারিত হয়েছে। এখন দেখো যদি আমার দাম নির্ধারণ হয় ওপি নট, আর যদি আমার গড় পরিবর্তনশীল খরচ হয় হচ্ছে OP3, তার মানে হচ্ছে আমার ক্ষতি কিন্তু কম হচ্ছে এবং আমি আস্তে আস্তে কিন্তু ক্ষতিগুলো পূরণ করতে পারবো। এই যে অবস্থাটি, এটি হচ্ছে ক্ষতি স্বীকার করে কখন একটি প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাবে। আমরা চিত্রটিকে এখন একটু বিশ্লেষণ করি। ভালো করে খেয়াল করে দেখো, যদি ফার্মটি উৎপাদনটিকে চালিয়ে না গিয়ে যদি বন্ধ করে দেয় এই অবস্থায়, অর্থাৎ যখন নাকি এসি এই জায়গায়, হ্যাঁ, যখন দাম হয়েছে OP2, তখন যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার লস হচ্ছে এই ডি এবং এফ, এই পুরোটা ডিএফ পরিমাণ, পুরোটা অংশই তার ক্ষতি। কিন্তু যদি উৎপাদনটিকে চালিয়ে যায়, তাহলে কিন্তু তার ক্ষতি কমে আসবে এতটুকু। সেটা কি? যদি বন্ধ করে দেয়, ক্ষতি হবে ডিএফ। আর যদি উৎপাদনটিকে চালিয়ে যায়, তাহলে তার ক্ষতি কমে আসবে কত পরিমাণ? ইএফ পরিমাণ ক্ষতি কমে যাবে। তাহলে আর ক্ষতি থাকবে কতটুকু? তার ডিই পরিমাণ, অর্থাৎ ডিএফ মাইনাস ইএফ সমান সমান ডিই। ঠিক আছে? তার মানে হচ্ছে যদি উৎপাদনটিকে চালিয়ে যায় এবং এভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে তার প্রাইসটা বেশি হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ কমে ডিই পরিমাণ হয়ে যাবে এবং এই অবস্থায় একটি প্রতিষ্ঠান সেই স্বপ্নে বিভোর হয়ে থাকে যে কখনো না কখনো সে তার ক্ষতিটিকে পুষিয়ে আবার প্রফিট অর্জন করবে। এবং এই হচ্ছে আমাদের তিনটি শর্তের মাধ্যমে, তিনটি কন্ডিশনের অর্থাৎ শর্তের মাধ্যমে তিনটি যে অবস্থা ভারসাম্যে সেটির বিশ্লেষণ। একটি ফার্ম স্বল্পকালে সবসময় কিন্তু আসলে বেশি করে মুনাফা লাভ করবে না, সেখানে স্বাভাবিকও হতে পারে, অস্বাভাবিক হতে পারে, অথবা ক্ষতিও হতে পারে। তবে দীর্ঘকালের ক্ষেত্রে, দীর্ঘকালে যেটা হয় সেটা হচ্ছে সবসময় ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। তো আমার মনে হয় যে আমি প্রথম থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেভাবে প্রতিটা চিত্র এঁকে দেখিয়েছি, তোমাদের আসলে এই চিত্রগুলো করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না।
আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, যে বাড়ি কাজটিতে আমি এগুলো দিয়েছি হচ্ছে অ্যালফাবেটিক্যালি। খেয়াল করে দেখবা আমি একটি বাড়ি কাজের জন্য যে চিত্রটা দিব সেখানে আমি নিউমেরিক্যাল কিছু এক্সাম্পল দিব। তোমরা বাড়িতে সেটা অনুশীলন করবে এবং দেখবে যে সেখান থেকে তোমাদের টোটাল রেভিনিউ এবং কস্টের যে আমি সূত্রটি দেখিয়েছি সেখানে বের করে খুব সহজেই চিত্র করতে পারবে। কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষার প্রশ্নগুলো করি তখন আমরা উদ্দীপকগুলো এরকম চিত্র দিয়ে দিই এবং তোমাদেরকে বলি যে এই চিত্র থেকে হচ্ছে তোমরা মুনাফার পরিমাণ এবং মুনাফার প্রকৃতি বের করো। ঠিক আছে, তাহলে আমি এগুলো মুছে তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। বাড়ি কাজটা একটু তুলে নাও। অবশ্যই খেয়াল রাখবে যে হচ্ছে গিয়ে যখনই আমি চিত্রগুলো করব আমি স্টেপগুলো ফলো করব। আমার এই ভিডিওটি যেহেতু তোমাদেরকে আমাদের পেজে দেওয়া থাকবে, তার মানে তোমরা যখনই চিত্রটি আবার প্র্যাকটিস করবে তোমরা যদি একটু টেনে স্টেপগুলো দেখো তাহলে আমার মনে হয় তোমরা চিত্রগুলো আঁকতে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। একটু ভালো করে খেয়াল করবে, আর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমার ভিডিওটির নিচে কিছু কমেন্ট করে রাখবে, আমি পরবর্তীতে সেগুলো আনসার করে রাখবো। এবং আমি আজকে যে ক্লাসটি নিয়েছি এবং আমি শেষ করছি কিছুক্ষণের মধ্যেই হোমওয়ার্ক দিয়ে, এই ক্লাসটি একাদশ, দ্বাদশ, অনার্সের প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষ সবারই কিন্তু এই ক্লাসটি খুব উপকার হবে বলে আমি আশা করছি। কারণ হচ্ছে বাজার হচ্ছে এমন একটি টপিকস অর্থনীতির যেটা হচ্ছে আসলে কিছুটা ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট। তুমি যদি বাজারের এই স্বল্পকালীন ভারসাম্য, বিশেষ করে পূর্ণ প্রতিযোগিতা এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরেকটি ক্লাস নিব একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, তো খেয়াল করে দেখবে যে যদি তোমরা ভালো করে স্বল্পকালীন ভারসাম্যের তিনটা চিত্র বুঝে যাও কন্ডিশন ওয়াইজ, তাহলে ইনশাল্লাহ কখনোই তোমাদের বাজার নিয়ে কোনো প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। এমনকি চাকরির পরীক্ষাতেও অনেক ক্ষেত্রেই বাজার থেকে প্রশ্ন করা হয় এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে বাজারের এই চিত্রগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করে। তো আমার মনে হয় আমার ক্লাসটি থেকে তোমাদের উপকার হচ্ছে, তো আশা করবো উপকার হবে। আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, একটু হোমওয়ার্কটা তুলে নাও। একেবারে আজকের ক্লাসের সঙ্গেই মিল আছে। আমি হোমওয়ার্কটি একটু আমি তোমাদের জন্য একটা পেজ একটু করে নিয়ে এসেছিলাম যে হচ্ছে কোশ্চেনটা আমি কিভাবে দিব তোমাদেরকে। এটা খুবই কমন একটা প্রশ্ন, প্র্যাকটিস যদি করো আর যাদের কাছে আরো এরকম নিউমেরিক্যাল এক্সাম্পল আছে এগুলো নিয়ে যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবে। আমি দেখো সেম PRC মনে আছে কি বলেছিলাম? প্রাইস, রেভিনিউ, কস্ট। জিরো বা ও যেটাই বলি, এটা হচ্ছে কিউ বা কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ। প্যারালাল লাইন, ভূমি অক্ষের মিল আছে, একেবারে সেম, P = AR = MR। অর্থাৎ আমি আজকে ক্লাসে যা পড়িয়েছি প্রায় সেম হোমওয়ার্ক, শুধুমাত্র এক্সাম্পল অ্যালফাবেটিক্যালের পরিবর্তে আমি নিউমেরিক্যাল দিয়েছি। এই যে স্ট্রেট লাইনটা ওখানে মনে আছে আমি দিয়েছিলাম P0 আর এখানে দিয়েছি আমি 20, অর্থাৎ আমি নিউমেরিক্যাল এক্সাম্পল দিচ্ছি। MC রেখা, ঠিক কি বলেছিলাম? MR রেখাকে ছেদ করে উপরে যাবে এই জায়গা থেকে এখানে, তাই তো? এটা ছিল E মানে ভারসাম্য বিন্দু। কোয়ান্টিটি ওখানে দিয়েছিলাম Q0, এখানে আমি একেবারে নিউমেরিক্যাল একটা एग्जांपल দিলাম 100। পরবর্তীতে একটি রেখা, এটা হচ্ছে AC। আমি বলেছিলাম AC এর অবস্থান দেখে বোঝা যাবে আমার কি হচ্ছে, স্বাভাবিক মুনাফা না অস্বাভাবিক মুনাফা নাকি ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এসিটা কোথায় আছে এখানে? আমার মনে হয় অনেকে অলরেডি বুঝেও গেছো যেটা আসলে কিসের চিত্র, কোন ধরনের মুনাফার চিত্র। তাহলে এসিটা এখানে কোথায়? নিচে। এই এসি যেখানে ছেদ করেছে এখানে একটি বিন্দু আছে F এবং এখান থেকে প্রাইস লাইনে আমি এখানে একটা প্রাইস দিয়ে দিয়েছি 16। বুঝেছো? আচ্ছা, তোমাদের কাজ থাকবে, প্রশ্নটি হবে যে উদ্দীপকের আলোকে অর্থাৎ এই চিত্রের আলোকে তোমরা এখান থেকে মুনাফা বের করবে, মুনাফার পরিমাণটা বের করবে। মনে আছে তো? আমি আবার একটু হিন্টস দিচ্ছি। মুনাফাটা বের করবে কিভাবে? টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিবে। মুনাফা বের করার পরে যে মুনাফাটা বের হবে সেই মুনাফা প্রকৃতি অর্থাৎ কেমন ধরনের মুনাফা, সেটা স্বাভাবিক হয়েছে না অস্বাভাবিক হয়েছে নাকি ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্তই, ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবে।
এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমার মনে হচ্ছে ক্লাসটা উপকারে লাগবে। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এতটুকু পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।